প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপির একজন প্রভাবশালী নেতা। তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য এবং বিশিষ্ট বিজনেসম্যান, আমেরিকার মেন স্ট্রিম পলিটিক্সেও ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন যাবৎ, এবং উত্তর আমেরিকার সবচেয়ে বড় কমিউনিটি অর্গানাইজেশন বা কনভেনশন, সম্মেলন আমরা যেভাবেই বলি, সেটি ফুবানা। তিনি ফুবানার একজন উপর লেভেলের নেতা। চেয়ারম্যান। চেয়ারম্যান। এবারের নতুন আগামী বছর যে ফুবানা হবে, সেই ফুবানার তিনি এবছরেই নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি গিয়াস আহমেদ। গিয়াস আহমেদকে আপনারা চিনেন। এই রতন তালুকদার লাইভে তিনি আরো একাধিকবার পূর্বে এসেছেন। তিনি আমাদের এই চ্যানেলের সঙ্গে তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। তো গিয়াস ভাই, আপনাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ দাদা। কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে আজকে একটা বিষয়ে অনেক সময় অনেক কথা, আপনার সমস্ত এরিয়াতে আপনার একটা অগাধ নলেজ আছে বলেই আপনি খুব ব্যস্ত টক শোতে নিউ ইয়র্কে, আমি জানি। সর্বত্রই আপনাকে, বিএনপির তো অনেক লোক এখানে, কিন্তু আপনাকে টক শোতে প্রায় সকলেই ডাকে এই কারণেই, আমার যেটা মনে হয় যে সব এরিয়া নিয়ে আপনার একটা নলেজ। দ্বিতীয়ত, সেন্ট্রাল বিএনপি, কেন্দ্রীয় বিএনপি ঢাকার কথা বলছি, বা লন্ডনে বিএনপির যে প্রভাবশালী নেতা বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গেও আমরা যদ্দূর জানি যে আপনার একটা সুসম্পর্ক বা যোগাযোগ রয়েছে। সেই আলোকেই আপনার কাছে জানতে চাইবো, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে বিষয়টি, এটি কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে বলে। একজন বুদ্ধিজীবী বলুক, বড় সাংবাদিক বলুক, বা একজন রাজনৈতিক নেতা বলুক, একজন রিক্সাওয়ালা বলুক, সকলেই কিন্তু একটা ধারণা যে বিএনপি অনেকাংশেই এই এই ইউনূস সরকারের কাছে কেন জানি একটু ধরা খাওয়ার মতো সিচুয়েশন। এইভাবে অনেকেই বলে বিএনপি খাদের কিনারে। অনেকেই বলতেছে যে বিএনপি ইউনূস সরকারকে বিশ্বাস করে ভুল হয়েছে। তার প্রধান প্রমাণটা হলো, গতকালকেই বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে বিশ্বাসঘাতকতা, তিনি দুটা শব্দ ইউজ করছেন, যে বিএনপির সঙ্গে তো অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাসঘাতকতা করেছে। সালাউদ্দিন সাহেব বলেছেন প্রতারণা করেছেন। এই যে সার্বিক পরিস্থিতি, এই নিয়ে আপনার কি ভাবেন, বা আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ। আহ, আসলে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় না। আপনি দেখেছেন, আমাদের বিএনপি যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি ঘোষণা দিয়ে, স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি ব্যারাকে ফিরে গিয়েছেন। তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য কখনোই চেষ্টা করেননি। আপনার 75-এ যখন আপনার 71-এ যে চেতনা, যে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার এবং সংবাদ প্রতি স্বাধীনতা, সেটা যেহেতু বাকশালের মাধ্যমে ভূলুণ্ঠিত করা হলো, তখন আপনার সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে, আপনার অনেক পট পরিবর্তনের পর, আপনার মোস্তাক সাহেবের পর, আরো আরো খালিদ মোশাররফের পর, যখন একটা দেশের অবস্থা যখন খারাপ, সেই সংকটময় মুহূর্তে ছাত্র জনতা এবং সিপাহী জনতা আপনার জিয়া রহমান সাহেবকে ক্ষমতায় দিয়েছেন। মানে তিনি কিন্তু কু করেননি, বা তিনি কিন্তু জোর করে ক্ষমতায় আসেননি। তাকে বন্দি দশা থেকে ফিরিয়ে এনে, তিনি বন্দী ছিলেন, বন্দি দশা থেকে ফিরিয়ে এনে তার হাতে ক্ষমতা অর্পণ করেন। এবং সেটাও তিনি আবার গণভোটের মাধ্যমে তিনি এটাকে বৈধতা দিয়েছেন। কারণ সিপাহী জনতা ওই সংকটময় মুহূর্তে তাকে আপনার যেহেতু দায়িত্ব নিতে বললেন, তারপর তিনি দায়িত্ব নেননি, তো বলছি গণভোটের মাধ্যমে সেটাকে, জনগণের সেটা আপনার সমর্থন থাকতে হবে। অতএব তিনি একজন গণতান্ত্রিক লোক ছিলেন। তো সেই কারণে দেখেন, আম, তিনি আবার সেই মূল মন্ত্র, যে স্বাধীনতার চেতনা, মূল মন্ত্র গণতন্ত্র, ভোটাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। আপনি আবার দেখেন, আপনার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন আহ, এই রাজনীতির হাল ধরলেন, বিএনপির হাল ধরলেন, তখন এরশাদ সাহেব কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী অফার দিয়েছিলেন ক্ষমতা ভাগাভাগি করবার জন্য। কিন্তু আমাদের নেত্রী কিন্তু সেটা নেননি। তিনি রাজপথে 9 বছর আন্দোলন করেছেন। অন্যদিকে আজকের যে জামাত,
জামাত এবং শেখ হাসিনা একসাথে মিলে সেই অবৈধ সংসদে তারা গিয়েছিল, এরশাদ শাহের সেই অবৈধ সংসদে। আবার দেখেন আপনার 91-এ বিএনপি ক্ষমতায় আসলো, জামাত আবার সহযোগী হলো। আবার দেখেন 96-এ এই জামাত আবার আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনলো। 111-এর সময় দেখেন এই জামাত 111-এর সময় আবার তারা আপনার 111-কে সমর্থন দিয়েছে। 111-এর নায়করা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আনবার জন্য, যে আপনাকে আমরা ক্ষমতায় আনবো, আপনি আমাদের কথা শুনুন, আমাদেরকে সেফ সেফ এক্সিট দেন, কিন্তু আমাদের নেত্রী বলেছেন পিছনের দরজা দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই না, আমরা জনগণের ভোটের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে চাই। এবং যখন এই শেখ হাসিনা যখন আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিল, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হলো, তখনও অনেক মেসেজ দিয়েছে যদি তারা শেখ হাসিনাকে সমর্থন দেয়, ক্ষমতার কয়েকটা মন্ত্রী নেয় একসাথে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে বিদেশে চিকিৎসা করবার সুযোগ দেওয়া হবে। আমাদের দেশনেত্রী দেখেন কখনোই সেটাকে রাজি হননি, আমাদের দেশ নায়ক তারেক রহমানও রাজি হননি। এবার যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের পর কিন্তু আমাদের দেখেন বিএনপি কে অফার দেওয়া হচ্ছিল জাতীয় সরকার গঠন করবার জন্য, অর্থাৎ অনির্বাচিত সরকার। জাতীয় সরকার মানে অনির্বাচিত সরকার, 10 বছরের জন্য একটা অনির্বাচিত সরকার, যাদের জনগণের সাথে কোনো দায়বদ্ধতা থাকবে না। কিন্তু আমাদের এই বিএনপি, আমাদের দেশ নায়ক তারেক রহমান কিন্তু সেটা মেনে নেননি, বলছেন না, জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে চাই, ভোটের মাধ্যমেই জনগণের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, সেই জনগণের ভোটটাকে আমরা শ্রদ্ধা করি। তো সেই কারণে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আপনি প্রশ্ন করেছেন, যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছেন বিএনপি, বিএনপি সহযোগিতা করেছে যাতে কোনো ব্লেম না আসে, যে আপনার আহ, এবং এই তদবির বাণিজ্যে অথবা এই প্রশাসনের নিয়োগের ব্যাপারে বিএনপি কিন্তু কোনো রকম আপনার তদারকি করেনি। আজকে দেখেন এনসিপি, জামাত, তারা আজকে প্রশাসনের ভিতরে তাদের লোকগুলি ঢুকিয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের লোকগুলি ঢুকিয়েছে, এবং তারা যে তদবির বাণিজ্য, একটা ডিসি বা সচিব পরিবর্তনে তারা কোটি 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 টাকার আজকে তারা তদবির বাণিজ্য করেছে। বিএনপি কিন্তু এই ব্লেমটা দিতে পারছে না কেউ, যে বিএনপি কিন্তু এখানে সরকারের নাক গলায়নি, অর্থাৎ যে বিএনপি সরকারকে সহযোগিতা করেছে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়। সেই কারণেই এই দুর্বলতা এটা মনে করেছে এই জামাত, শিবির এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ক্ষমতালোভী, যারা আপনার নির্বাচনে তারা 10,000 ভোটও পাবেন না এলাকায়, তারা যেহেতু আজকে তদবির বাণিজ্য দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবার জন্য তারা আজকে এই জাতির সাথে বিট্টি করেছে। আপনারা জানেন যে একটি বছর বিভিন্ন সময়ে এই ঐক্যমতের কমিশনের সাথে আলোচনা করে একটা সুন্দর সিদ্ধান্তে পৌঁছেছে, যে কতগুলি বিষয়ে সকলেই একমত হয়েছে, এবং কতগুলি বিষয়ে যার যার মত প্রকাশ করেছে, এবং নোট অফ ডিফেন্স দিয়েছে যে এটা এভাবে করলে ভালো হয়, এভাবে করলে ভালো হবে না। এটা তো অনেক আইনের ব্যাপার। তো সেই ক্ষেত্রে সেই সেই জিনিসগুলিকে, সেই নোট অফ ডিফেন্স যেটা দেওয়া হয়েছে, সেই যে আপনার যে সেইটাকে তারা মানে বাদ দিয়ে বিএনপির সাথে আলোচনা না করেই তারা এটাকে একত্রিত করে মানে সংবিধান পরিবর্তন করবার জন্য তারা এটাকে এই গণভোটে দেওয়ার চক্রান্ত করছে। কারণ আপনি জানেন যে সংবিধান পরিবর্তন এটা তো একটা বিশেষজ্ঞদের কাজ, এটা আলোচনার বিষয়। কি কি জিনিস আলোচনা হবে, এটা সংসদে আলোচনা হবে, এটা বিশেষজ্ঞ যারা আছে তারা লেখাপড়া করবে, চিন্তা ভাবনা করবে, পড়বে, মতামত দিবে, আলোচনা হবে। কিন্তু আপনি যদি এই সংবিধান পরিবর্তন, এমন একটা দেশ যে সংবিধানে চলবে, সেটা আপনি কথা নাই বার্তা নাই, আপনি 15 দিনের নোটিশে আপনি জনগণের কাছে ছেড়ে দিলেন, জনগণ এটা পড়ার সুযোগ কোথায়? আর জনগণ এত পৃষ্ঠার এতগুলি সংস্কার, আপনার সংস্কার তো প্রায় 200-র বেশি সংস্কার, এই সংস্কার পড়বে কখন? এই সংস্কার কখন মানে তারা তাদের মতামত ব্যক্ত করবে কখন? তাদের তো একটা মতামত থাকতে পারে, এটা না এটা, এই সুযোগও তো নাই। আপনি হানার মাধ্যমে আপনি আপনি এটা খেতে হবে, না হার না খেতে হবে। তো এইভাবে তো হয় না, এইভাবে তো সংবিধান পরিবর্তন করা যায় না। তাছাড়া আপনার যেগুলি বিএনপি সহ অন্যান্য দল যেগুলি ঐক্যমতে পৌঁছে নাই, সেগুলিকে আপনি কিভাবে
চাপিয়ে দিলেন। অতএব এটা আমি মনে করি যে নির্বাচনকে বানচাল করবার জন্য একটা প্রতারণা। কারণ এই ঐকমত্য কমিশন, এই সরকার জানে যে এইটা যদি আমরা এইভাবে গোপনে লুকোচুরি করি, তাহলে বিএনপি এটা মেনে নেবে না। তারা জানে যেটা বিএনপি মেনে নেবে না, এবং বিএনপির সাথে যারা অন্যান্য দল যারা আছে তারাও মেনে নেবে না, যাতে মেনে নেবে না। অতএব কি হবে, একটা একটা দেশের একটা আপনার অস্বস্তিকর পরিবেশ হবে, এবং এই পরিবেশে যাতে নির্বাচন না হয়। অতএব আপনার জামাত, এনসিপি জানে যে এনসিপি, আপনারাই জানেন এনসিপি 5টা সিটও পাবে না, জামাত 10টা সিটও পাবে না। তাদের তাদের যে অবস্থা আজকে, তারা দেখেন তাদের যে কথাবার্তা, তাদের আলেম ওলামা যে কথাবার্তা, তারা ধর্মকে বিকৃতি করছে। তারা ধর্ম, ইসলাম ধর্ম, তাদের কথাবার্তার কারণে আজকে মানুষ ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। অতএব এই জামাত শিবির, আপনার এই যে যারা নাকি ক্ষমতালোভী, যারা আছে উপদেষ্টা, এই উপদেষ্টাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। সমস্ত কোত্থেকে এসেছে তারা, আপনার এনজিও থেকে, গ্রামীণ ব্যাংক থেকে, গ্রামীণ গ্রামীণ সংস্থা থেকে। অতএব তারা যে ব্যর্থতায় আজকে পর্যবেসিত হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী আজকে নিস্তেজ। আপনার আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলার আজকে কোন রকম আপনার তদারকি নেই। আপনার গার্মেন্টস শিল্পগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ নেই। এই ক্ষেত্রে তো এই সমস্ত ব্যাপারে মানে আপনার এই সরকার ব্যর্থতায় কিন্তু পর্যবেসিত হয়েছে। কিন্তু এখানে একটি প্রশ্ন, সেটা হলো যে এটার জন্য কি সরকার, বিএনপি যে দায়িত্বশীল ভূমিকাটার কথা প্রথম থেকে বলতেছিল সরকারকে সাপোর্ট করার পরে, তারপর কিন্তু আবার বিএনপি কিন্তু মানে অন্তর্বর্তীকালীন সরকারের তাল বাহানাটাও কিছু বুঝতে চেয়েছিল বলেই তারেক রহমান কিন্তু 30শে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার যে একটা ডেডলাইন দিয়েছিল, এবং সেটা কিন্তু খুব পপুলার হয়ে উঠেছিল। এবং তখন কিন্তু সরকার একটু মানে একটু ভয়ও পাইলো, যে কারণে তিনি একটা মানে ব্রিটেনের একটা বেসরকারি সংস্থার ইনভাইটেশনকে সরকারি ইনভাইটেশন বানিয়ে তিনি লন্ডন আসলেন একটা মাত্র উসিল্লা, সেটা হলো তারেক রহমান যেহেতু একটু গর্জে উঠেছে মনে হচ্ছে, তখন তাকে কিভাবে ম্যানেজ করা যায়, এবং সেটা সফল, সেটা ম্যানেজ হয়েছে। আমি এইটাই বলতে চাচ্ছি এই কারণেই যে পর্যায়ক্রমে কি বিএনপি এই 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 ইউনূস সরকারের সাথে ডিল করে, শুধু নির্বাচনটা দিক, এরপরে দেখা যাবে, এই ধরনের একটা মেন্টালিটি মাথায় নিয়ে বিএনপি কি ক্রমান্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আপোষ করে গেছে বলে আপনার মনে হয়? বাই দ্য ওয়ে, একটা কথা বলি, আমি এবং আপনি দুজনেই সেই মিটিংয়ে ছিলাম। ডক্টর ইউনূসের দিন এখানে যে মিটিংটা হলো নিউ ইয়র্কে, ইয়েতে মানে কি বলে আপনার মারিয়ট মার্কেটে, সেই মিটিং, মেরিয়ট মেরিয়ট মার্কেট। হ্যাঁ আপনিও ছিলেন আমিও ছিলাম সেখানে। সেই মিটিংয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম ক্লিয়ার করে বলছেন যে ইউনূসের মাঝে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চাই। যে এই এই সমস্ত জিনিসকে বিএনপিকে কিছুটা ব্যাকফুটে নিয়ে গেছে কিনা বলে আপনার কি ধারণা? কারণ আপনি তো এই সঙ্গে আপনারা আসলে দেখেছেন যে ডিসেম্বরের যে কথা বললেন, ডিসেম্বরের আগে, মানে অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব লন্ডনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে সাক্ষাতের আগে দেশে একটা কিন্তু গুঞ্জন ছিল, নির্বাচন হবে কিনা, দেশে সামরিক বাহিনী আসে কিনা, কি অবস্থা, একটা একটা অস্বস্তিকর পরিবেশ ছিল। তো সেই পরিবেশটা যখন মানে কাটিয়ে উঠলো যখন লন্ডনের বৈঠকের পরে। কারণ বিএনপির যে দাবি ছিল ডিসেম্বরেই মানে নির্বাচন দিতে হবে, কারণ বিএনপি কিন্তু কিছু বুঝতে পেরেছিল যে এই সরকারের মানে দীর্ঘমেয়াদী থাকবার একটা একটা চক্রান্ত আছে। তো সেই কারণে যখন একটা আলোচনা আসলো যে ওকে, ডিসেম্বর নয় ফেব্রুয়ারিতে নির্বাচন ইউনূস সাহেব দিতে চাইলেন এবং ঘোষণা দিলেন। তো এটা আমাদের এটা হয়তো দেশের তারেক স্বার্থে। রহমানকে খুশি দেখেন, করার জন্য হইতে পারে যে ঠিক আছে হ্যাঁ দেশের ডিসেম্বর না স্বার্থে, 2টা মাস পরে। হ্যাঁ দেশের স্বার্থে, হুম। আপনার জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদের জনাব তারেক রহমান সেটাকে মেনে নিয়েছেন। তো এটা তো আপনার একটা রাষ্ট্রের প্রধান যখন একটা একটা বক্তব্য দেন, সেটাকে তো মানতে হবে। না মানলে আপনার আবার তারা বলবে যে এই আমাদের প্রস্তাব তারা মেনে নেয়নি। দেখেন এখানে তো একটা, আপনি তো সাধারণভাবে বলা যায় যে তখন কিন্তু তারেক রহমান সাহেব একটা ভূয়সী প্রশংসা পেয়েছেন জনগণের কাছে, যে তিনি একটা মানে ইগোকে ধরে রাখতেন না, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এই ধরনের ইগোটাকে তিনি পরিত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছেন। দ্বিতীয় যে আপনি বলেছেন যে আপনার এই নিউ ইয়র্কে দেখেন ইউনূস সাহেব বিএনপির মহাসচিব, জামাতের মানে একজন আমির, তাদেরকে আহ্বান করলেন তার সঙ্গে হওয়ার জন্য। বিএনপি কিন্তু সাড়া দিয়েছেন। বিএনপি প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বলছেন যে নো প্রবলেম, আমরা যাব। এবং তিনি এসেছেন। এবং ডক্টর ইউনূস সাহেব
যে সুন্দর সুন্দর কথা বলেছেন, আগে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যকে তিনি প্রশংসা করেছেন আমাদের মহাসচিব। সেটাকে যে তার বক্তব্যগুলিকে আমাদের জিয়া রহমানের সাহেবের বক্তব্যের সাথে তুলনা করেছেন। তো এখন ভিতরে ভিতরে যদি কারো ক্ষমতা লিপ্স থাকে, যদি ভিতরে ভিতরে কেউ চক্রান্ত করে থাকে, সেটা তো জাতি এখন প্রকাশ পাচ্ছে, জাতি জানতে পারছে। সেই কারণে কিন্তু বিএনপিকে কিন্তু মানে জনগণ ব্লেম দিতে পারবে না যে বিএনপি এই সরকারকে সহযোগিতা করেনি, অথবা বিএনপি এই সরকারের উপদেষ্টা পরিষদ বা এই তদ্বির বাণিজ্যে জড়িত আছে। এটা কিন্তু কেউ বলতে পারবে না। প্রশাসনের তদ্বির বাণিজ্যে আজকে এনসিপি এবং জামাত যে জড়িত, সকলেই বলে যে তারা বিএনপি ফেলে করেছে, বিএনপি এখানে এই প্রশাসনের লোক দিতে পারেনি, জামাত শিবিররা এবং এনসিপি সমস্ত লোক ঢুকাচ্ছে। এটা কিন্তু সকলেই জানে। অতএব এই ব্লেমটা কিন্তু বিএনপি নিচ্ছে না। তো এখন আপনার বিএনপি যখন গতকাল জানতে পারলেন যে তারা এই আম, যে ঐক্যমতের আম, যে সিদ্ধান্ত, সর্বদলীয় যে সিদ্ধান্ত, সেটাকে অমান্য করে তারা গোপনে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য আপনার নির্বাচনের আগে গণভোট চাচ্ছে। অর্থাৎ তারা জানে যে বিএনপিটা মেনে নেবে না, এই ধরনের কারচুপি তো মেনে নেবে না। সেই কারণেই তারা এটা 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 জেনে শুনেই কিন্তু তারা এই ধরনের একটা বক্তব্য দিচ্ছে। আমি আশা করি আমি আশা করি ডক্টর ইনুস সাহেব এই চক্রান্তে পা দিবেন না। ইনুস সাহেবের বোধোদয় হবে, তিনি গর্জে উঠবেন। তাকে যেভাবে গণঅভ্যুত্থানের পরে সর্বস্তরের জনগণ যাকে যেভাবে তাকে সে সমর্থন দিয়ে প্রধান উপদেষ্টা বানিয়েছে, তিনি সেই সম্মান রাখবেন। এবং তা না হলে তিনি ইতিহাসের আপনার আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আচ্ছা গিয়াস সাহেব, আপনাকে আরেকটা কথা প্রশ্ন করি। এটা আপনারাও সব সময় বলেন, বিএনপির লোকজন সব সময় বলে যে এনসিপি কিন্তু একটা ক্রেডিট নেই যে মানে 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণ বিপ্লব, যেভাবে যে ভাষায় আপনি বলেন, সেটাকে তারা বলে যে তাদের আন্দোলন 36 দিনের আন্দোলনে তারা এসে। কিন্তু বিএনপি কিন্তু একটা কথা বলে, বা আমরাও যারা সাংবাদিকতা করি দীর্ঘদিন যাবৎ দেশের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখি, আমরাও কিন্তু বলি যে 14 বছর বিএনপি যে আন্দোলনটা করেছিল, সেই আন্দোলনে কিন্তু দেশে একটা গ্রাউন্ড তৈরি হয়েছিল শেখ হাসিনা বিরোধী। সেইটার সুযোগ নিয়ে ছাত্ররা যে আন্দোলনটা করলো, যার জন্য খুব কম দিনে তারা আন্দোলনে সফল হলো এবং শেখ হাসিনা সরকারের পতন হলো। কিন্তু পতনের পরপরই আবার এনসিপি এখন কি বলা শুরু করছে যে শেখ হাসিনার মতন এত দাপটের প্রধানমন্ত্রীকে আমরা দেশ ছাড়া করেছি, আমরা কি এখন এই বিএনপি তারা সেটা উপভোগ করবে? তারা কেন করবে? আমরা করবো, কারণ আমরা আন্দোলন করছি, আমরা শেখ হাসিনাকে পতন করেছি। কি বলবেন? তারা যদি এখন আপনি আজকে আপনার চিন্তা আপনার করে আপনার প্রশ্নের মধ্যেও এটার উত্তরটা আমার আছে যে আসলে যে 15 বছর না 17 বছর 111 থেকে শুরু করে বিএনপি আমরা আপনার এই প্রবাস থেকে এবং বাংলাদেশের বিএনপি আপনার দুর্বার আন্দোলন করেছে, গণতান্ত্রিক আন্দোলন করেছে। সেই আন্দোলনে আপনার বিএনপি কর্মীরা, নেতা কর্মীরা ক্রস ফায়ারে গিয়েছে, আয়না ঘরে গিয়েছে, এবং এক একজন নেতা কর্মীর বিরুদ্ধে আপনার শত শত মামলা, মিথ্যা মামলা দিয়েছে। এবং তারা বাসায় থাকতে পারেনি, ঘুমাতে পারেনি, ব্যবসা বাণিজ্য তারা নষ্ট করেছে, তারা তারা ধান খেতে পাট খেতে তারা ঘুমিয়েছে। তো এই একটা পরিস্থিতিতে আপনি দেখেছেন যে জনগণকে ঐক্যবদ্ধ, আপনি যেটা বলছেন, জনগণকে কিন্তু ঐক্যবদ্ধ রাখতে পেরেছিলেন। তার একটা উদাহরণ দিই আপনাকে। আপনি ডামি নির্বাচনের আপনারা শুনেছেন যে আমি ডামি নির্বাচন কখন দেয়। ডামি নির্বাচনটা, এই নির্বাচনের আগে আমাদের তারেক রহমান সাহেব বলেছিলেন, জনগণের উদ্দেশ্যে বলেছিলেন যে এই সরকারের এই পাতানো নির্বাচনে আমরা তো জয়েন করবোই না। জনগণকে আহ্বান করলেন যে আপনারা অংশগ্রহণ করবেন না, আপনারা এই নির্বাচন বয়কট করুন। এবং তার এই আহ্বানকে দেখেন জনগণ এমন ভাবে মানে নিয়েছে যে তারা স্বতন্ত্র প্রার্থীও পায়নি। মানে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী পায়নি। মানে একটা নির্বাচন হলে দেখেন, এবার নির্বাচন হচ্ছে, কত স্বতন্ত্র প্রার্থী হয়। মানে দেশের একটা আসনে কম হলে 2-3 জন স্বতন্ত্র প্রার্থী থাকে। এখন আওয়ামী লীগ, শেখ হাসিনা 1000 কোটি টাকার মিশন নিয়ে নামলো, এবং আপনাদের শমসের মোবিন চৌধুরী সহ এদেরকে টাকা দিলেন যে বিএনপি কে ভাঙার জন্য, কি বিএনপি কে ভাঙতে পারে নাই, এবং স্বতন্ত্র প্রার্থীও তারা পায় নাই। ফলে আওয়ামী লীগের একক প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী নাই। তখন তারা বাধ্য হয়ে ডামি নির্বাচন দিল, অর্থাৎ আওয়ামী লীগের থেকে আরেকজন দাঁড়া করানো হলো। মানে স্বতন্ত্র কোনো প্রার্থী পায় নাই, না আওয়ামী লীগ থেকে আরেকজন দাঁড়ানো দাঁড়ানো করানো হলো। অতএব এটি, এবং নির্বাচনী দিন দেখেন যে গরু ছাগল ছাড়া, হাঁস মুরগি ছাড়া আর সেখানে কেন্দ্রে আপনি 2-1 জন মানুষ দেখেছেন। তো সেক্ষেত্রে এই যে জনাব তারেক রহমান
কিভাবে যে জনগণকে মানে ঐক্যবদ্ধ রেখেছেন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, তারই তো ফলশ্রুতি আপনার এই জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবে যে ছাত্রদের কথা বললেন সমন্বয়করা, তারা কিন্তু আপনার আহ, আহ, এক দফার আন্দোলন দেননি, তারা সরকার পতনের ঘোষণা দেননি কখনো। তারা বলেছেন যে কোটা সংস্কার আন্দোলন, এবং তারা তো অনেকেই ছাত্রলীগ করতেন, অনেকে মানে ছাত্রলীগের ছিলেন। তো তারা তো সরকার পতন চাচ্ছেন না, তারা তাদের ন্যায্য দাবি যে আপনার কোটা সংস্কার, ছাত্ররা চাকরি পাচ্ছে না, মানে মেধাবী ছাত্ররা চাকরি পাচ্ছে না, এই একটা আন্দোলন তারা করলেন। এবং এই আন্দোলন করার ফলে তাদেরকে অন্যায়ভাবে তাদের উপর নির্যাতন শুরু হলো, তাদেরকে অনেকেই আপনার মানে আপনার হত্যা করা হলো। এই পরিস্থিতিতে দেখেন আপনার সরকার শেখ হাসিনা তড়িঘড়ি করে আদালত বসালো, আদালতের মাধ্যমে আপনার এই কোটা সংস্কারকে মেনে নিল। এবং তখনই এই পাঁচজন সমন্বয়ককে ধরে নিয়ে ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত ভাত খাওয়িয়ে, এবং এই আদালতের রায়ের মারফত তাদেরকে বলা হলো যে আপনাদের দাবি তো মেনে নেওয়া হয়েছে, এখন আপনারা এই আন্দোলন প্রত্যাহার করুন। তারা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে তাদের এই আদালতের এই রায়ের প্রতি শ্রদ্ধা রেখে তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছিলেন। এটা আপনার এখন স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কারণ তারা তো আন্দোলন করেছে, তখন পর্যন্ত তারা আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য, তখন পর্যন্ত তারা এক দফার আন্দোলন দেননি। কিন্তু তারা এই স্বাক্ষর করে যখন বের হয়ে আসলেন, তখন 2 দিন বা 3 দিন আপনার তেমন কোনো আন্দোলন হয়নি। এবং তখন জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে কল দিয়েছেন, সারা বিশ্বের প্রবাসীদেরকে নেতৃবৃন্দকে কল দিয়েছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিটের বিএনপি নেতাকর্মীদেরকে কল দিয়ে বলেছেন যে রাস্তায় নেমে আসো, এক দফার আন্দোলন দিতে হবে। এবং সেই এক দফার আন্দোলনে যখন আস্তে আস্তে মানুষ যখন রাস্তা নেমে পড়লো আবার, যে তোমাদের এই এই আন্দোলন প্রত্যাহার আমরা মানি না, বা এটা জোর করে করানো হয়েছে, তখন আপনার তারা বাধ্য হয়ে, এই সমন্বয়করা বাধ্য হয়ে আবার এক দফার আন্দোলন দিলেন। অতএব তারা তো আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। এই আন্দোলন তো জনতার আন্দোলন, এই জন্য আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, ছাত্রদের আন্দোলন না এটা, তাদের না, এটা হলো ছাত্র জনতা, মেহনতি মানুষ, রিক্সা চালক, আপনার গ্রামীণ শ্রমিকদের, সমস্ত মানুষ। একটা গণ অভ্যুত্থান কখন হয়? গণ অভ্যুত্থান শুধু একক কোনো দলের দ্বারা অথবা একক কোনো গোষ্ঠী অথবা একক ছাত্রদের দ্বারা হয় না। সেই কারণে আমি বলবো যে এটা একটা গণ অভ্যুত্থান, জনগণের অভ্যুত্থান। কিন্তু ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব মারাত্মক ভুল করেছেন। তিনি ক্ষমতায় নিয়েই বললেন এটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, এবং তিনি মাস্টার মাইন্ড ছাত্রদেরকে বানালেন। এইভাবে এই ছাত্রদেরকে তিনি উস্কাই দিলেন, ছাত্রদেরকে তিনি মানে উপদেষ্টা বানালেন। এবং তারা আজকে দেখেন, তারা এই একটা ছাত্র, তারা কিন্তু এখন পর্যন্ত ইউনিভার্সিটি পাশ করতে পারেনি, তাদেরকে তারা এখন হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মাধ্যমে আপনার তদ্বির বাণিজ্যে জড়িত হয়ে পড়লো। এই ছাত্রগুলি একসময় হয়তো লেখাপড়া শেষ করে নিয়মতান্ত্রিক আন্দোলন করে রাজনীতি করে হয়তো একসময় তারা মন্ত্রী মিনিস্টার হতো, কিন্তু এখন তারা বিতর্কিত হয়ে পড়লো এই ইউনূস সাহেবের কারণে, তারা আজকে বিতর্কিত। তো সেই কারণে আমি বলবো যে এটা, এই আন্দোলনটা ইউনূস সাহেব হাইজ্যাক করবার চেষ্টা করেছে, কিন্তু তিনি এই হাইজ্যাক আজকে জনগণ প্রত্যাখ্যান করেছে, জনগণ এই এনসিপি কে প্রত্যাখ্যান করেছে। তারা এখন দেখেন একটা মিছিল করলে এখন তাদের তাদের সমাবেশে 100-200 লোক হয় না। আচ্ছা, ইয়ে গ্যাস ভাই, একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি বলেন তো, আপনার আপনার বক্তব্যের মাধ্যমে যেটুকু বেরিয়ে আসছে সেটা, তার মধ্যে অন্যতম প্রধান ইস্যুটা হলো যে বিএনপি অফকোর্স এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, যদিও তারা মনে করে যে তারা আন্দোলন করছে, আপনি সুফল নেবেন কেন? বা আপনাদের বক্তব্য এরকম, আন্দোলন করছে আমরা, আজকে ফসল পাচ্ছে তারা। এর একটা কন্ট্রাডিকশন থাকতেই পারে। যেমন এখন তারা আন্দোলন করছে, তারা বলে যে আমরা আন্দোলন করে হাসিনা হটাইছি, যেটা আগে বললাম। তো হাসিনা হটানোর পরে সরকার ডাকিয়ে করবে, আমরা করব। বিএনপি তরি বাগানে আইসা আসবে কেন? তাদের এরকম একটা এরকম একটা বোঝা যাচ্ছে। এটার কারণও না না যথেষ্ট আছে। না, আমাদের এটার কারণটা আমি আমাদের কথা আপনাকে হচ্ছে যে, বলি, এটা কারণটা না, বিএনপি নির্বাচনের জন্য অতিমাত্রায় যে সোয়াবটা বিএনপি করছে, যে সবকিছুতেই রাজি।
আপনারা ইউনুস যাই বলতেছে তাতেই বিএনপি রাজি। ওরা ওই যে সাইন করতে গেছে, ওরা নিজে পর্যন্ত পড়ে দেখে নাই কোথায় সাইন করতেছে। এটার কারণটা হলো কি, আমি বিএনপিকে ব্লেম দিচ্ছি না, আমি মনে করি যে বিএনপি এছাড়া কোনো উপায় হচ্ছিল না। ওরা আগেই বিএনপির হাত পা কোমর সবকিছু বেঁধে ফেলছে। তো আম, ওরা মনে করি বিএনপি চাইতেছে যে যে কোনোভাবেই হোক, নির্বাচনটা হোক, নির্বাচন নির্বাচন নির্বাচন। এইটা হয়তো তাদের কাছে মনে হয়েছে ওরা শুধু নির্বাচনটা চায়, নির্বাচনে গিয়ে আবার লুটপাট সেই আবার সেইগুলি শুরু করবে। তো এই পরিস্থিতিতে আমি আপনাকে প্রশ্নটা করতেছি এটা, যে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে আপনার মনে হয়? না, আমাদের কথা হলো যে, মনে করেন এই একটু অভ্যুত্থান কিন্তু বলেছি এককভাবে হয় না, ছাত্রদের দ্বারা শুধু এককভাবে হয় না, এটা তো ছাত্র জনতা, রাজনৈতিক দল সকলে সম্মিলিত, এটা এই জন্য বলা হয় গণ অভ্যুত্থান। তো এখন আপনি যেটা বললেন বিএনপি নির্বাচনের কথা বলে বেশি কেন বলে, আসলে কি, জনগণ নির্বাচন বলতে জনগণের ভোটের অধিকার। বিএনপি তো বলছে না যে আমাকে ক্ষমতা দিয়ে দাও তাড়াতাড়ি, মানে আমি ক্ষমতায়, আমাকে ক্ষমতা দাও, তা তো বলছে না। এখন জনগণের উপর মানে বিএনপি দিতে চায়। এখন হ্যাঁ, জনগণ আপনি যদি বিএনপিকে হিসাব করেন যে ক্ষমতায় কে হুম আসবে, এটা যদি কানা হুম অন্ধ যে অটিস্টিকও হয়, সে বলবে হ্যাঁ যে দেশের বৃহত্তম, আওয়ামী লীগ ছাড়া দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দলটি দেশের একাধিক বার ক্ষমতায় ছিল, 5 টার্মে। তো ন্যাচারালি 1/11-এর পরে বিএনপির ভরাডুবির পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এবার আওয়ামী লীগের ভরাডুবির পরে বিএনপি ন্যাচারালি ক্ষমতায় না আসবে, না, এটা এখানে যে একটা কোনো একটা লোকে কথা বলবে। না, একটু কথা বলি। আপনি দেখেন বিএনপি যে জনগণের দল, বিএনপি যে নির্বাচন হলে বিএনপি যে ক্ষমতায় আসে, সুষ্ঠু নির্বাচন হলে, এটা তো প্রমাণিত। যেমন দ্যাটস রাইট, ওই আওয়ামী কথাই লীগের সময়, বলছি। আচ্ছা আওয়ামী লীগের সময় দেখেন, আওয়ামী লীগের সময়ে এই 15টি বছর তারা দিনের ভোট রাতে করলো কেন? কেন তারা দিনের ভোট রাতে করলো? কারণটা ছিল যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, মানে বিএনপি তখনও ক্ষমতায় আসতো। আচ্ছা, ওই বিএনপি প্রসঙ্গ, নির্বাচন হলে হ্যাঁ, ওই সবসময় প্রসঙ্গে, ক্ষমতায় আসে। ওই প্রসঙ্গে আপনি রাইট। অনেক ওই প্রসঙ্গে আপনি অনেক বলছেন। এখন আমার বক্তব্য হলো কি, এই যে ইলেকশন ফেব্রুয়ারিতে হওয়ার কথা, ইলেকশন আপনার কি মনে হয়? আপনি দেশের নেতাদের কথা বাদ দেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা আপনি কথা বলি আপনি তাহলে, কিন্তু জনগণ, মসজিদ। একটা কথা বলি, একটু হুম। কথা বলি। মনে করেন আপনি ধরে ধরে নিলাম যে এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে কি আমি জনগণের এই রায়টাকে আমি মেনে নেব না? কেন আমি জনগণের রায়কে কেন মানতে চাচ্ছি না? মানে জনগণ তো রায়টা দিবে। জনগণ যদি মনে করে হ্যাঁ বিএনপি কে এবার ক্ষমতায় আসতে চায়, তাহলে আমি জনগণের এই রায়টাকে, ভোটের অধিকারকে আমি কেন বানচাল করব? না, এটা কি আমি এটা কি সুবিচারী না? আমরা আরো কিছুদিন থাকতে চাই। তাহলে এটা, আপনি কি আর থাকতে চান? মানে ভালো কথা, কিন্তু সেটা তো আপনার এই জনগণের একটা ম্যান্ডেট থাকতে হবে এবং ভোটের মাধ্যমে থাকতে হবে। এবং এই জন্য আপনাদের 2টা বছর সময় নিয়েছেন। একটা তো, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার মানে হলো আপনি তো মানে 6 মাস না হয় 1 বছর থাকবেন, তারপর একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। কারণ আপনারা এই 2 বছরে কি করলেন? 2 বছরে দেখা গেল যে আপনার এই যে তদ্বি বাণিজ্য, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদেশি বিনিয়োগ নেই। তো এইভাবে তো দেশ চলতে পারে না। তারা তো আপনার তো এরকম, ভালো কথা। তারা তো এরকমও ভাবতে পারে, এবং আমার মনে হয় তাই, যে সেটা হলো যে মানে কালক্ষেপণ করে যত সময় যেতে থাকবে, বিএনপি কে তারা কালপিট বানানোর চেষ্টা করবে বিভিন্নভাবে, তো বিএনপির জনপ্রিয়তা কমবে। এক্স্যাক্টলি এই দুর্ঘটনারই ঘটেছে দেখবেন। তবে একটু বলি, আমি একটু 1 সেকেন্ড, সেটা হলো যত দিন যাচ্ছে জামাত শিবিরের এবং এই সরকারের যে মানে মানে এই কালো প্রিন্ট, যে আপনার তাদের যে চক্রান্ত দিন দিন প্রকাশ পাচ্ছে। কারণ প্রথম প্রথম কিন্তু এই সরকারের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি, অনেক হ্যাঁ, অনেক বেশি প্রকাশ ছিল। পাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তারাও রাইট। সময় পাচ্ছে, তারাও এবং তো না, সময় তবে পাচ্ছে, মানে না না না, তারা গড় গোছানোর সময় এনসিপি পাচ্ছে। হুম। জামাত নেতাদের কথাবার্তা, জামাত নেতাদের যে ভণ্ডামি এবং ধর্মীয় ভণ্ডামি, ধর্মকে ব্যবহার করা, মনে করেন আপনি জামাতের কথা, ভোটের জন্য, মনে করেন হিন্দু সম্প্রদায় ভোটে। আপনি যদি জামাতকে এইভাবে অ্যাটাক করার কথা বলেন, তাহলে একজনে যদি প্রশ্ন করে আপনাকে, এই জামাতকে পুনর্বাসন কে করছে? জিয়াউর রহমান করছে, এই প্রশ্ন ওকে, আসবে। আমি উত্তর দিচ্ছি। এই হুম। জামাতকে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে আওয়ামী লীগও পুনর্বাসন করছে, এবং এই জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে কিভাবে দেখেন। করছে। 96-এ, নাইনটি না, সিক্সে করছে তো, যদি, আমি বলছি করছে, হ্যাঁ, রাইট, নাইনটি প্রথম সিক্সে প্রথম যদি বিএনপি বিএনপির পরে বিরুদ্ধে আওয়ামী না লীগ। যেত জামাত, হুম। যদি ওই 96-এ যদি আপনার আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন না করতো, তখন তো এই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে না। এবং স্বৈর শাসকের সংসদেও এই জামাত গিয়েছে, 111-এর সাথেও সখ্যতা করেছে। অর্থাৎ জামাত তো আপনার স্বৈর শাসককেও পৃষ্ঠপোষকতা করেছে, আপনার আওয়ামী লীগকেও মানে ক্ষমতায় বসিয়েছে। অর্থাৎ জামাতের এবার 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 ক্ষমতা যাবার জন্য দেখেন
হিন্দু সম্প্রদায়ের ভোট নেবার জন্য তারা কোনরকম ধর্ম অবমাননা করছে। তারা বলছে যে রোজা এবং পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। এটা কি হলো? এটা তো এটা তো হিন্দু সম্প্রদায় মেনে নেবে না, যে হিন্দু ধর্ম একটা তারা বিশ্বাস করে, আমরা মুসলিম ধর্ম আমরা বিশ্বাস করি। এখন রোজা এবং পূজা এক হয় কিভাবে? দুটো তো এক না। তো সেই ক্ষেত্রে দেখেন, মানে ধর্মকে বিকৃত করে হলেও, ধর্মকে অবমাননা করতে হলেও তারা করছে ভোটের কারণে এবং আচ্ছা, এই ক্ষমতায় যাবার কারণে। এই প্রসঙ্গটা যেহেতু আপনি তুলছেন, তাহলে একটা কথা, এটা আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, একটা 1 মিনিট আপনি এটা বলতে পারেন তাহলে। এই যে মোস্ট রিসেন্টলি মুফতি মহিবুল্লাহ যে ব্যক্তি এই যে অপহরণ নাটকটা করলো গাজীপুর মসজিদের ইমাম, আচ্ছা এটা এটা একটা ধর্মের জন্য সেটা একটা বৃহৎ আকারে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করছিল হয়তো এরকম ভাবে, পরে দেখা গেল যে সে স্বঘোষিত মানে অপহরণ। এটা কি মনে হয় আপনার কাছে? না, এটা তো অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা। এবং তার আজকেও দেখলাম যে সে নাকি আবারও সে দেশ থেকে, মানে কি, বারাসা থেকে পালিয়ে যাচ্ছে। মানে ঘটনা হলো যে এই, যাদের প্ররোচনায় এই কাজটা আচ্ছা করেছে। সেটাই প্ররোচনা কথাটা বলছেন, ভালো কথা। অনেকেই বলে যে প্রবাস থেকে এটার প্ররোচনা পাইছে বা উত্তেজিত করছে বা ফাইন্যান্সিয়ালি হেল্প করা হয়েছে, তারপরে সেটা না করতে মানে গেছে। প্রবাস থেকে করুক আর আপনার দেশ থেকে করুক, যে এই কাজটা যারাই করেছে এটা খুবই ন্যাক্কারজনক। এবং এদের কারণে এই সমস্ত জামাত শিবির এবং এই সমস্ত এই যে জামাত শিবিরের সমর্থক যারা আছে, এই তারা তাদের কারণে আজকে ইসলাম ধর্মটাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করছে এই জামাত শিবিরের কারণে। অতএব আপনার এইভাবে তো সে মানে একটা ঘটনা ঘটাতে পারে না। আপনার আজকে দেখেন এই 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 সরকার আসার পরে আহ, আপনার যেভাবে তৌহিদের জনতার নামে যেভাবে উগ্রবাদ মাজার ভাঙ্গা। ভাঙছে। আপনার কি 14 দিন পর মাজার থেকে দেহ আপনার তুলেন, মাজার থেকে লাশ, দেহ হ্যাঁ, লাশ তুলেন থেকে তুলে রাস্তাতে পুড়ে ফেলানো। পুড়ে ফেলা হচ্ছে। এগুলো তো ইসলাম সমর্থন করে না। অতএব এই সমস্ত এই এই জামাত শিবির মানে এখনো ক্ষমতায় আসে নাই, তাই দেশের অবস্থা এরকম, মানে ন্যাক্কারজনক অবস্থা। আর এটা ক্ষমতায় আসলে দেশে কি হবে? তো সেই কারণে আমি বলছি যে এদের চরিত্র, মানে এদের ক্ষমতাই হলো এদের মুখ্য। ইসলাম ধর্ম এদের, মানবতা এদের মুখ্য নয়, বিষয় নয়। এবং জনগণ এদের বিষয় মুখ্য নয়। এখন দেখেন, একটা উদাহরণ দিই। আপনার ইসলামিক ব্যাংকগুলিতে বা জামাতের প্রতিষ্ঠানগুলিতে সব সময় দেখবেন সব জায়গায় জামাত, মানে একটা প্রতিষ্ঠানে, জামাতের প্রতিষ্ঠানে দেখবেন সব জামাতের লোকজন। এখন মনে করেন ঢাকা ব্যাংকের মানে ওয়ান অফ দ্য মালিক মনে করেন আপনার আব্বাস ভাই। এখন এই আপনি ঢাকা ব্যাংকে কি সব বিএনপির লোকজন? আচ্ছা, এনটিভি ফালোবের, এখানে কি যা দেখুন 90%, 80% তো আওয়ামী লীগ বিভিন্ন মতের, বিএনপি লোক তো নাই ওখানে। মানে আপনি দেখেন কিভাবে জামাত জামাত যে গণতন্ত্রের কথা বলে, জামাত যে ন্যায় বিচারের কথা বলে, এই নিয়ে ন্যায় বিচার তাদের। একটা ব্যাংকে যাবেন 100% জামাতের লোক। এবং এবং অন্য এবার এসে ব্যাংকগুলিতে তাদের লোক ঢুকায় রাখে, অন্য লোক জায়গাতেও ঢুকে তাদের লোক ঢুকায় রাখে অতএব সেটা। তারা ক্ষমতায় আসলে ইসলামকে অবমাননা করবে, মানবতা তারা ভুলুণ্ঠিত করবে, গণতন্ত্র ধ্বংস করবে। অতএব এদেরকে এদের প্রত্যেকটি সংকটময় মুহূর্তে তারা জাতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আচ্ছা 71-এ শেষ নিয়েছে, ইয়ে 83-তে নিয়েছে, এখনো গিয়াস ভাই, নিচ্ছে। জনাব গিয়াস আহমেদ, শেষ প্রশ্ন এই ইস্যুতে, যে সেটা হইলো যে অনেকেই বলতেছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে দেশ এক গৃহযুদ্ধের দিকে আগাইতে পারে। কি মনে হয়? গৃহযুদ্ধে আগাবে না, কারণ হচ্ছে কি, সেই শক্তি মানে এই গণতন্ত্র যারা বিশ্বাস করে না তাদের নেই। যারা নাকি মানে জনগণের ভোটকে ভয় পায়, সেই শক্তি তাদের নেই। তারা ওই রাস্তায় মিছিল মিটিং করতে পারবে, কিন্তু জনগণ নির্বাচনমুখী, জনগণ ভোটের অধিকার বাস্তবায়ন করতে চায়, একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায়। এবং এইভাবে যেভাবে দেশ চলছে, এবং জামাত এখন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছে। তারা আপনার আওয়ামী লীগের, সে বলছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে, ভারত তাদের বন্ধু, এই ধরনের কথা বলে। কিন্তু তারা আসল আসল রূপ তো ভিন্ন। তারা ভোটের জন্য এই সমস্ত কথা বলছে। আজকে দেখেন কোন এক আলেম, মানে জামাতের এক আলেম, সে বলছে যে আপনার কি আওয়ামী লীগরা পালিয়ে গেছে, তাদের স্ত্রীদের উপর তাদের নাকি হক আছে। তো এই যদি হয় জামাতের আলেমদের কথাবার্তা, তো সেক্ষেত্রে আমরা জাতি এখন তাদেরকে চিনে ফেলেছে। একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এবং 71-এর চেতনা, 24-এর চেতনায় বিশ্বাসী একটি সরকার গঠন করবে। এটা আমরা আশা ব্যক্ত করছি। গিয়াস আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকেও ধন্যবাদ।